স্যার টেক টিম সব মিলে এতটাই অ্যাক্টিভ হয়ে গেছেন যে পরপর পপ আপ আসছে এবং এটা ও নিউজ সিরিজে চমৎকার একটা ব্যাপার, খুব ভালো লাগছে। এবং আমরা এই যে নিউ ডিরেকশন কোম্পানিতে যাওয়ার যে প্রস্তুতি চলছে, এই প্রস্তুতির স্বরূপ আজকে যে বিষয়গুলো তুলে নিয়ে আসছেন এই পপ আপের মাধ্যমে, এখানে পিছনের কিছু কথা বলা হয়েছে, কোম্পানি কেন বন্ধ হলো সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং নতুন দিক নির্দেশনার কোম্পানিতে কেন যেতে হচ্ছে সে সম্পর্কেও কিন্তু বলেছেন। আমাদের লাভলি সিও মহোদয় এখানে বেশ কিছু বিষয় এত চমৎকারভাবে তুলে নিয়ে আসছেন এখানে, যে এখানে আসলে কোনো বাইরের শক্তি বা কোনো এজেন্সি দ্বারা কোম্পানি বন্ধ হয়নি, এখানে অভ্যন্তরীণ সিদ্ধান্তই ছিল এটা বন্ধ করার। আর এটা এই কারণে সিদ্ধান্ত ছিল যে এখানে এমন কিছু লোকজন, এমন কিছু অ্যাক্টিভিটিসদের সাথে যুক্ত হচ্ছিল যেটা কোম্পানির আসলে মূল্যবোধের সাথে যায় না, মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল, যার কারণে কোম্পানি বৃহৎ স্বার্থে ভবিষ্যতে আরো যেন ভালো ভাবে চলে এই কারণেই বন্ধ করেছিলেন। এবং প্রকৃত নেতৃত্বের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, স্পষ্ট দিক নির্ণয়ের মাধ্যমে আমরা জয়ী হব, এরকম ভাবেই কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে আজকের এই পপ আপের মাধ্যমে। তো চমৎকার একটি পপ আপ, এটা সত্যি ভালো লাগার মতোই একটা বিষয়। তো এইভাবে আমরা হয়তো আরো ঘন ঘন বা কম দিনের মধ্যে আমরা আরো পপ আপ পাবো। এবং যেহেতু পিছনের কথাগুলো বলেছেন স্যার, তো আমরা আশা করতেই পারি যে এখন পিছনের সব গুলো স্পষ্ট বা ক্লিয়ার করে দিলেন। তো সামনে নিউ ডিরেকশন কোম্পানির ব্যাপারেই বলবেন এবং নতুন দিক নির্দেশনা আমরা পাবো নতুন কোম্পানিতে যাওয়ার জন্য। তো এই আশাই আমরা করি। পাশাপাশি আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, সেই বিষয়গুলো নিয়েও আমি একটু আজকে আলাপ করব। যেমন আমরা বিভিন্ন সময় যে টেকনিক্যাল পার্টের বিভিন্ন টার্ম নিয়ে কথা বলি, আপনারা হয়তো অনেকেই ভালোভাবে নেন, অনেকের হয়তো ভালো লাগে না, আমরা বুঝি, তারপরে বলি কারণ এটা ভালো লাগবে, এক সময় সবারই ভালো লাগবে এবং লাগতেই হবে। কারণ আমরা জানি যে বেশ কিছুদিন থেকে আমাদের এলসি লিডাররা প্রতিনিয়তই, মানে প্রতিদিনই কোনো না কোনো এলসি লিডাররা কিন্তু ভিডিও ছাড়ছেন বা লাইভে আসছেন, এরকম আসছেন। এবং খুব কাছ থেকে দেখবেন আপনারা যে বেশ কিছুদিন থেকেই বক্তব্যের সবচেয়ে বেশি অংশ জুড়েই কিন্তু ডিজিটাল মার্কেটিং বা এসইও এই টাইপ বিষয়গুলো। আজকেও সম্মানিত এলসি লিডারদের তথ্যপত্র থেকে এসএমএম সম্পর্কে জানা গেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ডিটেল জানা গেছে। তো এই যে এই বিষয়গুলো কেন তুলে নিয়ে আসছেন, এবং আমরা এই যে বিভিন্ন সময় যে ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এসইও বা এসএমএম এই ধরনের টার্মগুলো নিয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি কিন্তু। এবং পাশাপাশি যখনই যেটা আসে, যেমন ক্লিক বেট, মিসলিডিং, ক্যাটবার্ড সিট, এনএলপি, এইগুলো সম্পর্কে ডিটেল আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট, অ্যাফিলিয়েট লিঙ্ক বা ট্রাফিক, কাস্টমার, পেইড ট্রাফিক কারা, কন্টেন্ট ক্রিয়েশন কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এই এলসি লিডারদের কাছ থেকে ধারণা নিয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবং আজকের যে আপডেট সেখানেও কিন্তু এই বিষয়গুলো আরো ডিটেইলে আসছে এবং ওয়েবসাইট নিয়েও কথা বলা হয়েছে। এই বিষয়টা খুবই আমার ভালো লেগেছে যে ওয়েবসাইট দিয়ে আমরা জানি যে প্রত্যেকেরই ওয়েবসাইট থাকবে। এখন এই ওয়েবসাইটটা আমরা প্রপার ইউটিলাইজ করতে হলে আমাদের কিন্তু জানতে হবে, কি জানতে হবে, যে এই ওয়েবসাইট থেকে আসলে কিভাবে ইনকাম পাওয়া যায়। কারণ আমরা জানি যে এও শুনছি বেশ কিছুদিন থেকে যে আমাদের সরঞ্জাম দেওয়া হবে। তো আমাদের যে সরঞ্জামগুলো দেওয়া হবে, এই সরঞ্জাম মানে কি, সরঞ্জাম দেওয়া হলে এই সরঞ্জামকে ব্যবহার করে আমাদের ইনকাম করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট দিল, কিন্তু আমরা সেই ওয়েবসাইটকে কাজে লাগাতে পারছি না, অথবা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারছি না। এই যে তখন কিন্তু যারা এটা পারবে তারা এগিয়ে যাবে। তো এইটা যেন না হয়, প্রত্যেকেই যেন আমরা এখান থেকে ইনকাম করতে পারি, সেই চেষ্টাটাই কিন্তু এলসি লিডাররা করছেন, সচেতন করার, শেখানোর, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু আমাদের এনগেজ করার চেষ্টা করছেন এই ডিজিটাল মার্কেটিং এর সাথে, অ্যাফিলিয়েট লিংকের সাথে। এবং এই যে ওয়েবসাইটে যে ব্যাপারটা আজকে এরকম ভাবে বলছেন যে আপনার ওয়েবসাইটে অ্যাড দেওয়ার জন্য মানুষ আসবে, বিভিন্ন কোম্পানির অ্যাড দিবে, আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে এবং এই অ্যাডে ক্লিক করার মাধ্যমে কিন্তু একটা ইনকাম হবে। এটা তো প্রত্যেকের যখন ওয়েবসাইট হবে, ওয়েবসাইটে লিঙ্কগুলো বা প্রোডাক্টগুলো সাজানো থাকবে, এটা অটোমেশনে মার্কেটিং হবে, তখন এখানে ট্রাফিক আসবে। এখন আমরা যদি এই বিষয়টা ঠিকঠাক মতো ইউটিলাইজ না করতে পারি, তাহলে কিন্তু এই বিষয়টা আমরা একটু ডিসটার্ব করলাম মনির ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম বস, প্লিজ প্লিজ একটু মনে কিছু নেবেন না, এটা আরেকটু বলবেন আমাকে, আমিও এটা বুঝি নাই যে ওয়েবসাইটে ক্লিক মানে বুঝি নাই, এই কথাটা আর একটু যদি বলতেন
মানে এটা সিস্টেমটা কি রকম, মানে ওয়েবসাইটে ক্লিক করলে ইনকাম, মানে এটা একটু আরেকটু বলবেন আমাদের উদ্দেশ্যে প্লিজ। জি, থ্যাংক ইউ। এখানে এটা কালকে মনে হয় রেড রেফারেন্স স্যার এই কথাটা বলছে সম্ভবত। জি 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 এইখানে ওকে, এক হচ্ছে আমরা যে অ্যাড গুলো দেই, এখানে একটা বিষয় বলা হয়েছে যে বিভিন্ন মিডিয়ায়, যেমন ফেসবুক হতে পারে, গুগলে হতে পারে, অথবা ইনস্টাগ্রাম হতে পারে, বিভিন্ন জায়গায় এখানে পেইড অ্যাড দেওয়া যায়। পেইড অ্যাড এর মাধ্যমে এই যে কাস্টমার বা ট্রাফিক আনা যায়। আর একটা হচ্ছে অর্গানিক, যেটা এমনি এমনিতেই আসে। এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, এবং শেষে এসে যেটা বলা হয়েছে যে আমরা ওয়েবসাইটের মাধ্যমেও ইনকাম পাবো এখানে। আর সেটা কিভাবে, যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে অন্যদের ওয়েবসাইটের হোম পেজে আমরা দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে অনেক লেখা চলছে, এটা গ্রাফিক্যালি প্রেজেন্ট, অনেক সময় ব্যানারের মতো থাকে, অনেক সময় লিঙ্কের মতো থাকে, অ্যাড দেওয়া হয়, মানে অথবা পপ আপের মতো থাকে। আমরা কোনো ওয়েবসাইটে ঢোকা মাত্র একটা পপ আপ সামনে চলে আসে, সেই পপ আপটা পড়ে এইটা হয় ওকে করতে হয়, অথবা কেটে দিয়ে তারপর ওয়েবসাইটে যেতে হয়। এটাও কিন্তু এই পপ আপের মাধ্যমে অ্যাড। তো আমাদের যখন ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটকে জনপ্রিয় করার জন্য বা কাস্টমারের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে কোম্পানি। কোম্পানি অটোমেশনের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটটা প্রচার করবে, এবং ওয়েবসাইটটা যেহেতু সজ্জিত থাকবে, তাহলে এই ওয়েবসাইটে যখন বিভিন্ন কোম্পানির, এখানে লক্ষ লক্ষ কোম্পানি অ্যাড দেওয়ার জন্য বসে থাকবে। কারণ যখন কোম্পানির মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে এই ওয়েবসাইটগুলোর একটা প্রমোশন চালানো হবে, তখন অনেক কোম্পানি দেখবে যে এখানে প্রচুর পরিমাণ ট্রাফিক আসছে, এইখানেই আমার অ্যাডটা দেব। তখন এই এই ওয়েবসাইটে এই অ্যাডগুলো দেওয়া হবে, এবং সেটা বিভিন্ন রকমের হয়। একেবারেই হোম পেজে উপরে নিচে বিভিন্নভাবে এই অ্যাডগুলো এখানে দেওয়া হয়। এই অ্যাডগুলোতে যখন এই ওয়েবসাইটে মানুষ ঢুকবে বা ট্রাফিক আসবে, তখন এই অ্যাডে ক্লিক করা মাত্র একটা ইনকাম হবে। অর্থাৎ ওই যে যে কোম্পানি এই অ্যাডটা দিয়েছে, ওই কোম্পানি টাকা দিবে। কাকে দিবে? এই ওয়েবসাইটের মালিককে। ওয়েবসাইটের মালিককে, আমরাই তো মালিক। যার ওয়েবসাইটে যত বেশি আসবে সে এটা করবে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে নিজের কিছু কাজ থাকবে। আমার এই যে ওয়েবসাইটটা আমি কিভাবে সাজাবো, আমার এই অ্যাডটা আমি কোন ধরনের কোম্পানিকে অ্যালাউ করব না করব, এগুলো কিন্তু নিজের হাতে এই কিছুটা থাকবে। এখন আমি সেটা প্রপারলি করতে পারবো তখনই যখন আমার এই ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা থাকবে, জ্ঞান থাকবে। আর এই যে জানানোর ব্যাপারে এই মেসেজটাই এলসি লিডাররা দিতে চাচ্ছে, যে এই যে এই মার্কেটিং সিস্টেমটা একটু জানা থাকা লাগবে। একটা ওয়েবসাইটে ঢোকার অভ্যাস থাকতে হবে। আমি গতদিনও বলেছিলাম যে আমরা এখন থেকেই ব্রাউজ প্রচুর পরিমাণে ব্রাউজ করি, বিভিন্ন ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে কি ধরনের অ্যাড চলছে, এই ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, কোন পেজ থেকে কোন পেজে যাওয়া যাচ্ছে, কতগুলো এই যে মেনু আছে, কিভাবে সাজানো আছে, এই গুলো কিন্তু আমাদের এখন থেকে থাকতে হবে। কারণ মনে রাখতে হবে, স্যার সরঞ্জামাদি দিবে, প্রত্যেকের ওয়েবসাইট এসে কাস্টমাইজ করে দিবে না, কিন্তু কাস্টমাইজ নিজেকেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি একেবারেই না জানি, তাহলে এই কাজটা করব কিভাবে? যদিও অনেকের ধারণা যে আমি একেবারে বসে থেকে ইনকাম পাবো, হ্যাঁ পাবেন, কিন্তু একটু কাজ করলে যদি আপনার ইনকাম ডাবল হয়ে যায়, তাহলে এই কাজটুকু করতে সমস্যা কি? কারণ আমরা তো অনলাইন বিজনেসে আসছি, এটা তো অনলাইন বিজনেস, এটা তো ক্লাসিক্যাল বিজনেস নয়। এখানে যেহেতু আমরা প্রত্যেকেই অনলাইন বিজনেসের পার্ট, অতএব এখানে অনলাইন থেকে ইনকাম করার জন্য নিজেদের কষ্ট করতে হবে, বা করা উচিত বলে আমি মনে করি। তো এইরকমই বিষয়গুলো প্রতিনিয়ত একেবারে ডিটেইলে কিন্তু এই বিষয়গুলো মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, আমাদের জানানোর চেষ্টা করছে। এমনকি আপনাকে একটা উদ্যোক্তা হিসেবে এখানে ট্রিট করা হচ্ছে, বা এখানে সংজ্ঞায়িত করা হচ্ছে। নিজের বিজনেস এইটাও সংজ্ঞায়িত করা হচ্ছে। এই বিভিন্নভাবে আপনাকে কমিউনিটি তৈরি করতে হবে, এই ধরনেরও। তো এর চেয়ে আর কিভাবে বলবে? এইগুলোই আমার মনে হয় যে মেসেজটা দিচ্ছে। তো নিজেদের অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে রাখা উচিত। আচ্ছা, এরপরে আসবো যে আমরা আসলে বর্তমানে যে ফাউন্ডিং মেম্বারদের আসলে এই এই সিচুয়েশনে, অর্থাৎ যে কোনো সময় নেক্সট ফেজ আসবে, এই যে পপ আপ আসছে, এরপরে হয়তো নির্দেশনা দিবে, এরপরে লিঙ্ক আসবে, কেওয়াইসিরও লিঙ্ক আসবে, আমরা আশা এটা করতেই পারি, বা আমরা সেদিকেই যাচ্ছি ইনশাল্লাহ। তো এই যে বর্তমানে একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে আমার কি করা দরকার, এই বিষয়ে আমি একটু আলাপ করি। সেটা হচ্ছে, প্রথমত যেটা করতে হবে, আমাদের ডকুমেন্টগুলো নির্ভুল আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বা এটা আমরা এগুলো নিয়ে আলাপ করেছি যে ডকুমেন্টগুলো আবার কি, আমাদের এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এবং সেটা সকল জায়গায় একই রকমের নাম আছে কিনা বা নির্ভুলভাবে আছে কিনা, আমাদের জিমেলটা ঠিক আছে কিনা, জিমেলের প্রোফাইল, এই বিষয়ে এখনো ক্লিয়ার করতে পারিনি। অনেকে প্রশ্ন করেন যে জিমেইলে আমার নাম না, তো অন্য নাম দিয়ে জিমেল খোলা। আসলে জিমেলের নাম যাই থাক, এই জিমেলের প্রোফাইলে যে নাম সেটা আপনার, অর্থাৎ জিমেলের মালিকানাটা আপনার এনআইডির সাথে মিল থাকতে হবে। প্রশ্ন মানে কথা শেষ এই ব্যাপারে। এইখানে জিমেল যে নামেই থাক।
এরপরে ইকোসিস্টেমের যে প্রোফাইল সেটাও কিন্তু এর সাথে মিল থাকতে হবে। এবং বিলিং অ্যাড্রেসটা কি, আপনি কি বিলিং অ্যাড্রেস দিয়ে পূরণ করবেন, আপনার সামনে যদি বিলিং অ্যাড্রেস চাওয়া হয়, আপনার শিপিং অ্যাড্রেস যদি চাওয়া হয়, তাহলে শিপিং অ্যাড্রেসটা কি, এটা কিভাবে দিতে হয়, আপনি কোন কোন অপশন এখানে দিবেন, কেন দিবেন, এই বিষয়গুলো কিন্তু এখনই জানার সময়। এখনই যদি আমরা স্পষ্ট হই যে আমার বিলিং অ্যাড্রেসটা কি কি দেবো, আমি এখনই একটু কাগজে লিখে রাখি যে আমি আমার বিলিং অ্যাড্রেস ফিল আপ করতে বললে আমি আমার এই তথ্যগুলো দেবো। আমার যদি শিপিং অ্যাড্রেস চায়, হ্যাঁ আমি শিখে রাখলাম, কিন্তু একটা চাইলো না, তাতে তো সমস্যা নাই, কিন্তু যদি চাই আমি যেন নির্ভুলভাবে দিতে পারি। তো সেই প্রয়োজনে এখন থেকে আমি যদি আমার স্পষ্ট ধারণা থাকে, তাহলে আরেকজনকে ফোন করতে হবে না, আমার হয়তো ব্লেসারকে খুঁজতে হবে না, আমি নিজে আমার বিলিং অ্যাড্রেস পূরণ করতে পারবো, শিপিং অ্যাড্রেস চাইলে পূরণ করতে পারবো। পাশাপাশি আমাদের যে পেমেন্ট ডকুমেন্ট গুলো আমাদের রেডি রাখতে হবে। এখন পেমেন্ট ডকুমেন্ট গুলো কোনটা? পেমেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। এখন ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার যখন আসছে, তখন অনেক প্রশ্ন পাই যে আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব। তো সেক্ষেত্রে অবশ্যই যে ব্যাংকগুলোর অনলাইন সুবিধা ভালো আছে সেই ব্যাংকগুলোতে করতে হবে। যেমন অনেকগুলো ব্যাংকের আমি কম্পেয়ার করে দেখলাম যে ইসলামী ব্যাংকে এটার বেশ সুবিধা আছে, যেমন শরিয়া ভিত্তিক ব্যাংক, এটা তো একটা আছেই, পাশাপাশি খরচটা 500 থেকে 600 টাকার মধ্যে এক বছরের খরচ হয়। এবং এটা এন্ডোর্স করতে গেলে লিমিট $12,000 পর্যন্ত এক বছরের খরচ করার লিমিট দেয়, যেটা অন্যান্য ব্যাংক যেমন ইবিএল এ গেলে আপনাকে 7,000 ম্যাক্সিমাম দিবে। তো এইটার সাথে কম্পেয়ার করলে তারপর খরচ 230 থেকে 5,000 পর্যন্ত খরচ হতে পারে যদি আমরা ইবিএল এ যাই। তো এটা কম্পেয়ার করলে কিন্তু ইসলামী ব্যাংক ভালো। আবার ব্র্যাক ব্যাংকের সাথে যদি কম্পেয়ার করি, ব্র্যাক ব্যাংকেও খরচটা বেশি একটু, যে 2500 থেকে হয়তো 5,000, মানে 2,500 থেকে 5,000 পর্যন্ত খরচ হতে পারে, যদিও তারাও $12,000 লিমিট দেয়। সিটি ব্যাংকে যদি যাই, সিটি ব্যাংকে 1,500 টাকা খরচ হবে, লিমিট একটু বেশি দিবে, কিন্তু বাৎসরিক খরচটা আবার বেশি হবে, 1,500 টাকা বাৎসরিক চার্জ কেটে নিবে। তো এই যে তথ্যগুলো নিজেরা কালেক্ট করে সবচেয়ে যেটা ভালো মনে হয় সেই ব্যাংকে করব। তো অবশ্যই আমাদের যে সরকারি ব্যাংকগুলো আছে, আমাদের যেমন সোনালী জনতা, অগ্রণী, এই ব্যাংকগুলোর এই সেবাগুলো এখনো অত স্মুথ হয়নি, অতএব আমরা এই ব্যাংকগুলোকে অ্যাভয়েড করব এই ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আমরা করতে পারি, তবে এই যে এই ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে এই কাজগুলো আমরা করব। তাহলে আমরা এই এই সুবিধাগুলো দেখে আমরা একটা ব্যাংক সিলেক্ট করব, এবং কাছাকাছি বা আমার শহরে আছে কিনা, এখন 50 কিলো দূরে গিয়ে যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়, এটা দরকার নাই। আশেপাশে যে কোনো তফসিলি ব্যাংক যদি থাকে, তাহলে সেখানে অ্যাকাউন্ট করলে এই সেবাগুলো দিবে। তবে চেষ্টা করব আমরা একটু ভালো ব্যাংক, যেমন ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল বা সিটি ব্যাংক, এই টাইপ ব্যাংকগুলোতে করার চেষ্টা করব। তো সবচেয়ে কম্পেয়ার করলে ইসলামী ব্যাংকের সুবিধাটাই আমি বেশি ভালো পেয়েছি। তো আমি ব্যাংকে অ্যাকাউন্ট করে ফেললাম। এরপরে যে প্রশ্ন আসবে যে আমার ডুয়েল কারেন্সি কার্ড দরকার। এখন ডুয়েল কারেন্সি কার্ড আমি যখন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে যাব, তখন তো অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, কারণ বাংলাদেশ মানে ব্যাংকিং সেক্টরে এটা একটা খুব জনপ্রিয় একটা সেবা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যখন ইন্টারন্যাশনাল লেনদেন করতে যাব, বিদেশ ভ্রমণ করব, অনলাইনে কেনাকাটা করব, সেসব ক্ষেত্রে বা দুটি ভিন্ন মুদ্রায় লেনদেনের সুবিধা খুঁজবো, তখন কিন্তু এই ডুয়াল কারেন্সি অথবা মাল্টি কারেন্সি কার্ডের ব্যাপার দাঁড়াবে। এখন এখানে ডুয়াল কারেন্সি এবং মাল্টি কারেন্সি ব্যাপারটা আসছে, এটা আবার কি? এটা ডুয়াল, কিছু কিছু ব্যাংকে ডুয়াল কারেন্সি বলে, কিছু কিছু ব্যাংকে মাল্টি কারেন্সি বলে। যদিও ডুয়াল কারেন্সির ক্ষেত্রে সংজ্ঞা এরকম যে শুধু ডলারে পেমেন্ট করা যাবে, বাংলা টাকাকে ডলারে কনভার্ট করা যাবে। আর মাল্টি কারেন্সি হলে 30টা মুদ্রায় এটা কনভার্ট করা যাবে। তো এইটা আমাদের দরকার নাই, কারণ আমরা ডুয়াল কারেন্সি এনাফ, কারণ আমরা সবসময় ডলারেই পেমেন্ট করব। তো সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি থাকলেই হবে, ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে। এখন এই যে ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার ক্ষেত্রে আবার বিভিন্ন প্যাকেজ থাকে বা বিভিন্ন রকমের কার্ড থাকে। যেমন ইসলামী ব্যাংকে গোল্ড ডেবিট কার্ড আছে, প্রিপেইড কার্ড আছে, প্লাটিনাম ডেবিট কার্ড আছে। তো এটা কম্পেয়ার করলে প্লাটিনাম ডেবিট কার্ডটা নেওয়ার চেষ্টা করবো আমরা, যারা ইসলামী ব্যাংকের থেকে নেব প্লাটিনাম ডেবিট কার্ড দিব, কারণ এইখানে এখানে সুযোগ সুবিধা অন্যান্যটার তুলনায় কিন্তু অনেক ভালো। যেমন মাস ইস্যু ফি 600 টাকা নিবে এবং বার্ষিক চার্জ কাটবে 600 টাকা। আর $12,000 পর্যন্ত এন্ডোর্স করার সুযোগ দিবে, এবং এখানে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন গুলো ভালো। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলাম। ইসলামী ব্যাংকের আমরা অ্যাকাউন্ট করার পরে ব্যাংকে গিয়ে প্লাটিনাম ডেবিট কার্ডের রিকুইজিশন দেব যে আমার এই অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট করার সময় আমরা সেভিংস অ্যাকাউন্ট করব। অনেকে এই প্রশ্নটাও করেন যে আমি কারেন্ট অ্যাকাউন্ট করব না সেভিংস অ্যাকাউন্ট করব। তো এক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট দরকার নাই, অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট, এবং ব্যাংক অ্যাকাউন্টের যে শিরোনামটা হবে সেটা যেন অবশ্যই আমার এনআইডির সাথে মিল থাকে, অর্থাৎ এনআইডি দিয়ে আমি আমার সেভিংস অ্যাকাউন্ট করব। কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে ট্রেড লাইসেন্স লাগবে, ঝামেলা আছে, ওইটা দরকার নাই। আমরা সবসময়
আমরা নিজের নামে সেভিংস অ্যাকাউন্ট করব। এবং ইসলামী ব্যাংকে হলে আমরা কার্ডের অর্ডার দিব, প্লাটিনাম ডেবিট কার্ডের অর্ডার দেব। প্লাটিনাম ডেবিট কার্ড চলে আসলো, অ্যাকাউন্ট হলো, কার্ড হলো। এবারে আমার এন্ডোর্সমেন্টের ব্যাপার আছে। এন্ডোর্স করতে গেলে আমাকে পাসপোর্ট লাগবে। তো পাসপোর্টের ক্ষেত্রে আবার বেশ কিছু ব্যাপার আছে, যেমন পাসপোর্ট প্রথমে হাতে লেখা ছিল আমরা জানি, এরপরে আসলো এমআরপি, মেশিন রিডেবল পাসপোর্ট, এখন কিন্তু ই পাসপোর্ট আসছে। এবং এই পাসপোর্টের দুই রকমের পাসপোর্ট হয়, এক হচ্ছে 48 পৃষ্ঠার, 64 পৃষ্ঠার। এই পাসপোর্টের এই যে 48 পৃষ্ঠার সাধারণ একটা পাসপোর্ট নিতে এখন খরচ হয় 4025 টাকা। আর এটা যদি 64 পৃষ্ঠার নেই তাহলে 6075 টাকা খরচ হবে। এটা যেটা অ্যাকচুয়াল খরচ। এর সাথে এখন যার যার এলাকার ভেদে হয়তো একটু কম, মানে বেশি হতে পারে, এর চেয়ে কমবে না, এটা ফিক্স। আচ্ছা, তো এইটা আবার যদি 15 বছরের কম বয়সী হয় তাহলে কিন্তু 5 বছরের বেশি মেয়াদ দেবে না। আর 15 বছরের উপরে হলে 10 বছর মেয়াদ দেবে। তো আমরা যখন এই পাসপোর্ট করতে যাব নর্মালি আমরা 48 পেজের নিলেই এনাফ, এবং এটা বলেই দিব যে আমি 10 বছর মেয়াদি নিব। তাহলে কম টাকার মধ্যে সাধারণভাবে আমরা এই পাসপোর্টটা করে ফেলতে পারবো। পাসপোর্ট হয়ে গেল আমি হাতে পেলে, এর মধ্যে কার্ড চলে আসলো, তখন এই পাসপোর্টটা নিয়ে কার্ড এবং পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে বলবো যে আমার এই পাসপোর্টে এন্ডোর্স করে দেন। $12,000 সর্বোচ্চ আছে, হয়তো 10,000 নিতে পারেন বা সর্বোচ্চটাও নিতে পারেন। 1 বছরে আমি এই $12,000 পর্যন্ত সর্বোচ্চ খরচ করতে পারবো। তো ব্যাংক তখন এন্ডোর্স করে দিবে, এই পাসপোর্টের উপরে অনুমোদন দিয়ে দিবে সিল মেরে। তাহলে এই $12,000 যদি হয়, $12,000 একটা অনুমোদন পেলাম। আমি কিসের অনুমোদন পেলাম? যে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি $12,000 পর্যন্ত ইন্টারন্যাশনাল পেমেন্ট দিতে পারবো, সেটা হোক ই কমার্সের পেমেন্ট, হোক সাবস্ক্রিপশন ফি। তো যখন আমরা এই পেমেন্ট দেব তখন আমার এই অ্যাকাউন্টে, আমার যে অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। এই অ্যাকাউন্টে টাকা থাকলে আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট দিতে গেলে যখন পেমেন্ট দিচ্ছি সেই সময়ের কনভার্সন রেট অনুযায়ী আমার এইখান থেকে পেমেন্ট ডলারে হয়ে যাবে, কিন্তু বাংলা টাকা আমার ওই অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে ওই সময় রেট অনুযায়ী। সাপোজ যদি ওই সময় 125 টাকা রেট চলে, তাহলে 125 টাকা হিসেবে আমার কাছে কেটে নিবে, নিয়ে আমাকে ডলারে পেমেন্ট করতে দেবে। তো এই হচ্ছে মোটামুটি এই পেমেন্ট সিস্টেম বা আমার প্রস্তুতির ব্যাপার। তাহলে আমরা এখানে কি কি বিষয় পেলাম? আমার ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে, অ্যাকাউন্ট রেডি রাখতে হবে, এবং কার্ড নিতে হবে, এন্ডোর্স করতে হবে। কার্ড এন্ডোর্স করার প্রয়োজনে পাসপোর্টটাও করতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া এন্ডোর্স করতে পারবো না। আমার কার্ডও আছে, আমার ডুয়াল কারেন্সি কার্ড আছে, অ্যাকাউন্ট আছে, সব রেডি, কিন্তু পাসপোর্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এন্ডোর্স করে দিবে না। অতএব আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে গেলে আমার এই এন্ডোর্সের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে মোটামুটি আমরা নিজেকে এখন রেডি করব। তাহলে কয়েকটা বিষয় আমরা এখানে পেলাম। এক হচ্ছে আমার ডকুমেন্টগুলো রেডি করব, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা মোটামুটি অবশ্যই জানার চেষ্টা করব। একটা ওয়েবসাইট কিভাবে চলে, আমি ওয়েবসাইটে কিভাবে ঢুকবো, ওয়েবসাইট কিভাবে ব্রাউজ করব, এই বিষয়গুলো দেখব। ওয়েবসাইটে কি অ্যাডগুলো চলে, কিভাবে চলে, কয়টা অ্যাড চলে, আমরা বিভিন্ন সাইটে গিয়ে এই ধারণাগুলো নিব। আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে জানার চেষ্টা করব, অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে শেয়ার করতে হয় এবং কোন কোন মাধ্যমে করা যায়, যেমন ইমেইলের মাধ্যমে হতে পারে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আর পাশাপাশি সর্বশেষ যেটা, আমাদের কোম্পানির যে নির্দেশনাগুলো আসছে সেই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করব। এবং যখনই কোম্পানির সাইট ডিক্লেয়ার হবে সেই সাইটটা দেখব, কোনো প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্ট প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, আর ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে থাকব। তাহলে আশা করি যে আমাদের যে কোনো সময় যে কোনো নির্দেশনা আসুক, টেকনিক্যাল পার্ট জানা দরকার হোক, আমরা এইগুলো সঠিক সময়ে সঠিকভাবে জানতে পারবো, এই আশাই আমরা করি। সেই সাথে যারা কষ্ট করে আমাকে শুনলেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে মতো আমি বিদায় নিচ্ছি।